আসসালামু আলাইকুম। আমরা এসএসসি বায়োলজি সাজেশন এবং বোর্ড প্রশ্ন সলিউশনের 5th চ্যাপ্টার সলিউশন করতেছিলাম। আমরা অনেকগুলো সৃজনশীল সলভ করে ফেলছি। এখন দেখো আর অল্প কিছু বাকি আছে, সেটুকু আজকে আমরা দেখব। আমরা বোর্ডে একটা সৃজনশীল রাখছি, দেখো এটা যশোর বোর্ড 2024। আমরা তোমাদের যেটুকু সলিউশন করাচ্ছি অ্যাটলিস্ট এই যে 5টা বা 6টা সলিউশন করলেই তোমরা সবগুলাই তোমাদের পুরো অধ্যায় কভার হবে, এটুকু তোমাদের বারবার এনশিওর করতেছি। অ্যাটলিস্ট তোমরা যদি খুব বেশি পড়তে নাও চাও, এই 5-6টা তোমরা ভালো করে সলভ করে ফেলবা। হ্যাঁ, দেখো আমরা এখানে একটা উদ্দীপক দেখতে পাচ্ছি, চিত্র টি আর চিত্র এস। চিত্র টিতে দেখো কি দেওয়া আছে, এটা আমার পাকস্থলী, এটা লিভার, এখানে এটা পিত্তথলি, এটা অগ্নাশয়। এগুলা চিহ্নিত করার বিষয়বস্তু না, আমি জাস্ট তোমাদের চিনাচ্ছি যে কোনটা কি। কোন একটা সৃজনশীল যদি আসে, দেন তোমরা দেখে বলতে পারো যে কোন অংশ কি। আমাদের মেইন যে চিহ্নিত অংশ সেটা হচ্ছে আর। দেখো এই যে তোমার পাকস্থলীর পরে যে অংশটা আর চলে গেছে, এটা মেইনলি ক্ষুদ্রান্ত। ঠিক আছে, তাহলে পাকস্থলীর পরে মেইনলি ক্ষুদ্রান্ত। এখানে দেখো, তাহলে বাকিগুলা তো তোমরা চিনোই, আমি তারপরে বলে দিলাম আর কি। তাহলে এখানে আমাকে এই ক্ষুদ্রান্ত চিহ্নিত করাই হচ্ছে মেইন ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর আর এস এর দিকে যদি তাকাও, তাহলে তুমি দেখতে পাবে একটা ফুড পিরামিড দেওয়া আছে। ঠিক আছে, ফুড পিরামিড। ফুড পিরামিডে তোমরা যদি দিকে তাকাও, ফুড পিরামিড এটা কিন্তু একটা আদর্শ ফুড পিরামিড না, তুমি দেখেই বুঝতে পারতেছো। কারণ তোমরা তো বইয়ের দিকে বা বই যখন পড়ছো তখন তোমরা জানো যে কখনোই কোনো ফুড পিরামিডের সবার নিচে আমিষ জাতীয় খাবার থাকে না। ঠিক আছে, আবার তেল বা ঘি জাতীয় খাবার সেকেন্ড, নিচ থেকে সেকেন্ডে থাকে না, তেল বা ঘি সবার উপরে থাকে। ঠিক আছে, তাহলে তুমি যদি এই ছবির দিকে তাকাও, এটা একটা ফুড পিরামিড কিন্তু আদর্শ ফুড পিরামিড না। হয়তো এই সংক্রান্ত কথাই তোমার দেখো ঘ নম্বরের দিকে লেখা থাকবে। তাহলে গ দেখো, গতে কি লেখা আছে, চিত্র টি এর আর অংশে খাদ্য পরিপাক বর্ণনা করো। তাহলে এটা হচ্ছে চিত্র টি, এখানে আর মানে কি, ক্ষুদ্রান্ত। তাহলে ক্ষুদ্রান্তে আমরা মেইনলি খাদ্য পরিপাক ব্যাখ্যা করব, ক্ষুদ্রান্তে। ওকে, তাহলে আমরা ক্ষুদ্রান্তে খাদ্য পরিপাক বর্ণনা করব। ঠিক আছে, তারপর আসলে যে মানব জীবনে চিত্র এস যথার্থ কিনা বিশ্লেষণ করো। আমরা তোমাকে প্রথমেই বললাম যে এই ফুড পিরামিডটা তোমার একটা আদর্শ ফুড পিরামিড না। ঠিক আছে, সেটা এখন আমরা হচ্ছে সামনে যখন অ্যান্সার লিখবো সেখানে আমরা বর্ণনা করে দিচ্ছি কেন আদর্শ না। আর তোমরা বইয়েও তো একটা ফুড পিরামিডের ছবি দেখছো, সেখানে সবার নিচে কি থাকে, কার্বোহাইড্রেট বা শর্করা থাকে। ঠিক আছে, তাহলে এই বিষয়গুলো আমরা একটু পরে ভালো করে বুঝাই দিচ্ছি। দেখো, তাহলে গ নাম্বারে আমাদের মেইনলি কি বর্ণনা করতে হবে, ক্ষুদ্রান্তে খাদ্য পরিপাক। এখানে কিন্তু খাদ্য পরিপাক যেহেতু বলছে, তার মানে কি আমাকে নির্দিষ্ট কোনো খাদ্য পরিপাক না, যেই তিনটা খাবার পরিপাক করা লাগে। এটা তো ডিম হবে। হ্যাঁ, আচ্ছা, যে কথা যে বলছিলাম যে খাদ্য পরিপাক যখন বলা হবে তখন তোমাকে 3 টাইপের খাবার পরিপাকই বর্ণনা করা লাগবে। কোনটা কোনটা, আমিষ, শর্করা, স্নেহ। তো তোমাকে এই 3 টাইপের খাবারই তোমাকে ক্ষুদ্রান্তে পরিপাক বর্ণনা করা লাগবে। আমি গ নাম্বারে যাই। গ নাম্বারে যে তোমার শুরুটা কেমন করবা, আমি যদি এই সেন্টেন্সটা খুব বেশি লিখবো না, কারণ আমরা আগের যে ভিডিওগুলো করছি সেই ভিডিওতে এই টাইপের সৃজনশীল আমরা সলিউশন করে দিচ্ছি। ঠিক আছে, তোমরা এই গ নাম্বারটা আগের ভিডিও থেকে ক্ষুদ্রান্তে যে পরিপাক, সেটা তোমরা একটু সেখান থেকে দেখে নিও। ঠিক আছে, আচ্ছা, তাহলে প্রথমে আমরা গ নাম্বার দিব, দেওয়ার পরে আমরা কি করব, যে বলবো যে উদ্দীপকের টি চিত্রে, উদ্দীপকের টি চিত্রে আর ক্ষুদ্রান্ত। ঠিক আছে, এই কথা বলবা। তারপর লিখবা যে নিচে ক্ষুদ্রান্তে খাদ্য পরিপাক বর্ণনা করা হলো। ঠিক আছে, তাহলে তোমরা এই কথাটা দিয়ে লেখা শুরু করবা। এখন আমরা এখানে খাদ্য পরিপাকে কি কি বর্ণনা করি, আমি তো বলছি যে আগের ভিডিওতে আসছে, জাস্ট আমি শর্ট 2 মিনিট 1 মিনিটে যেটুকু বলা যায়। তাহলে আমাদের এখানে স্নেহ পরিপাক করছিলাম, মনে আছে আগের ভিডিওতে বলছিলাম যে স্নেহ পরিপাক করছিলাম। স্নেহ পরিপাকের জন্য আমাদের ক্ষুদ্রান্তে মেইনলি 2টা জিনিস কাজ কাজ করে। একটা হচ্ছে তোমার পিত্তরস, পিত্তরস, আর হচ্ছে অগ্নাশয় রস, অগ্নাশয় রস। তাহলে পিত্তরসে মেইনলি কি থাকে, পিত্ত লবণ। পিত্ত লবণটা তোমার মেইনলি কোন খাবার পরিপাকে ভূমিকা রাখে, স্নেহ খাবার পরিপাকে ভূমিকা রাখে। স্নেহকে কি করে, ধর এটা একটা বড় স্নেহে, সেই স্নেহটাকে তোমার পিত্ত লবণ কি করে, ক্ষুদ্র ক্ষুদ্র দানায় পরিণত করে। এই ব্যাপারটাকে আমরা বলছিলাম যে ইমালসিফিকেশন বলা হয়। তারপরের ধাপে ইমালসিফিকেশন হওয়ার পরে অগ্নাশয় রসে একটা এনজাইম থাকে যার নাম হচ্ছে লাইপেজ। লাইপেজ কি করে, তোমার স্নেহকে ভেঙে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে কনভার্ট করে। ঠিক আছে,
তারপর আসো যে আর কিছু লিখলাম না, তারপর এখন হচ্ছে আমিষ। তাহলে আমি যেহেতু খাবারকে তোমার বলছি পিত্তরস বা পিত্তলবণ শুধুমাত্র কেবল স্নেহ পরিপাকে ভূমিকা রাখে, ঠিক আছে, তাও সেটা কি কাজে ভূমিকা রাখে? ক্ষুদ্র ক্ষুদ্র দানায় কনভার্ট করতে, বাকি কোনো কাজে তেমন পিত্তলবণ বা পিত্তরসের ভূমিকা নাই। শুধুমাত্র এই স্নেহকে ক্ষুদ্র দানায় পরিণত করতে পিত্তরস বা পিত্ত লবণের ভূমিকা। আর তারপর ওই স্নেহ কে ভাঙবে? অগ্নাশয় রসের লাইপেজ, ঠিক আছে, লাইপেজ ভাঙবে। ওকে, তাহলে এই অগ্নাশয় রসে আর কি এনজাইম আছে? ট্রিপসিন আছে। ট্রিপসিন কি করবে? আমিষ জাতীয় খাবারকে ভেঙে কিসে কনভার্ট করে? মনে আছে আমরা সবসময় যখন ক্ষুদ্রান্তে পরিপাক করব একটা খাবারকে সর্বশেষ ধাপে নিয়ে যাব, ভেঙে সব থেকে সরলতম করব। তাহলে এখানে আমরা আমিষকে ভেঙে কি করব? অ্যামিনো অ্যাসিডে কনভার্ট করব, ঠিক আছে। আচ্ছা, ট্রিপসিন দিব এখানে, মেইনলি ট্রিপসিন নামক এনজাইম দিব। আর এই ধাপে মেইনলি লাইপেজ দিয়ে আমরা হচ্ছে ফ্যাটি অ্যাসিড গ্লিসারল বানাবো। ফ্যাটি অ্যাসিড প্লাস, আমি খুব বেশি গোছায় লিখলাম না কারণ এই সৃজনশীল আমরা আগেও সলভ করছি, ওকে। আর তারপর আরেকটা বাকি থাকে কি? শর্করা বা শ্বেতসার। শর্করা বা শ্বেতসার, এটার জন্য অগ্নাশয়ে কোন এনজাইম থাকে? অ্যামাইলেজ থাকে, অ্যামাইলেজ। তাহলে অ্যামাইলেজটা এই শর্করাকে ভেঙে কি করবে? গ্লুকোজে কনভার্ট করবে, ঠিক আছে। জাস্ট এটুকুই তোমার কথাবার্তা, হ্যাঁ। তাহলে এটা চর্বিকে ভেঙে এই করতেছে। তাহলে তুমি জাস্ট এই কথাগুলো একটু গোছায় লিখবা, যদি তারপরে গোছাইতে না পারো তোমরা আগের ভিডিও থেকে দেখে নিও। আমরা মেইনলি এখানে ঘ নাম্বার সলভ করার জন্য আসছি। তাহলে দেখো ঘ নাম্বারে কি বলা আছে যে মানব জীবনে চিত্র এস যথার্থ কিনা। চিত্র এস প্রথমে বলবো যে উদ্দীপকের চিত্র এস একটি খাদ্য পিরামিড, ঠিক আছে। তারপর লিখবো যে উদ্দীপকের খাদ্য পিরামিডটি যথার্থ যথার্থ কিনা তা নিশ্চয়ই বিশ্লেষণ করা হলো। তাহলে আমরা ঘ নাম্বারে আসি। দেখো আমরা এই ঘ নাম্বারে আসার এখানে একটা আদর্শ খাদ্য পিরামিড আমরা রেখে দিচ্ছি, ঠিক আছে। তাহলে তুমি যে একটা আদর্শ খাদ্য পিরামিডের দিকে দেখো, এই পিরামিডের নিচের যে অংশটা সব থেকে বড় অংশ, এখানে মেনলি কি আছে? শর্করা আছে, ঠিক আছে। তার উপরের দিকে অংশ দেখো ভিটামিন ও খনিজ লবণ, খনিজ গ্রুপ বা খনিজ লবণ। তার উপরে কি আছে? আমিষ। আর সবার উপরে কি আছে? স্নেহ। ব্যাপারটা আমি তোমাদের একটু এক্সাম্পল দিয়ে বুঝাই। যখন তোমরা খাবার গ্রহণ করো, ধর একটা প্লেটে খাবার নিছো, একটা প্লেটে খাবার নিছো, হ্যাঁ, তুমি কি, তুমি নর্মাল যেভাবে খাও এই খাদ্য পিরামিডটা তেমনই। দেখো আমরা বেশিরভাগ অংশে ভাত দিই, ধরো এই প্লেটের বেশিরভাগ অংশ, এই অংশ অব্দি আমার কি থাকবে? এগুলো ভাত থাকবে, ঠিক আছে। আমার প্লেটের এই পুরো অংশ জুড়েই কি থাকবে? ভাত। আমরা তো বাঙালি, ভাতে অভ্যস্ত। তাহলে ভাত মেইনলি কি ছিল? তাহলে সব সব থেকে বেশি আমরা কি খাই? ভাত খাই। হুম। আচ্ছা, তারপর তারপরের যে অংশটা থাকে সেটা হচ্ছে দেখো, তুমি এখানে ভাতের পর তরকারি নিবা, তরকারিতে আমরা বেশিরভাগ ক্ষেত্রে কি কি খাই? শাক সবজি, ঠিক আছে। তাহলে দেখো এখানে যে অংশ থাকবে, ধরো এই অংশটা, এগুলো হচ্ছে তোমার, তাহলে এই অংশটা কি? শাক সবজি। আর দুই এক টুকরা ধরো মাংস বা মাছ। তাহলে শাকসবজি দেখো সবচেয়ে বেশি থাকলো কি? ভাত বা শর্করা। তারপর কি থাকলো তোমার? শাকসবজি। যে শাকসবজির মধ্যে কি থাকে? ভিটামিন ও খনিজ লবণ, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে সবচেয়ে বেশি খাই ভাত, ভাতের মধ্যে কি থাকে? শর্করা। তার মানে কি তোমার খাদ্য পিরামিডে সবচেয়ে বেশি কোনটা থাকবে? এই যে তোমার শর্করা। তারপর তুমি এর থেকে কম খাও কোনটা? এটা হচ্ছে শাকসবজি। শাকসবজির মধ্যে কি থাকে? তোমার ভিটামিন ও খনিজ লবণ। তাহলে দেখো তুমি শর্করার পরে ভিটামিন খনিজ লবণ, ওকে। তারপর কি? দুই এক টুকরা তুমি মাছ বা মাংস, মাছ বা মাংস। তাহলে দেখো তোমার শাকসবজির পরের অংশটা কি থাকবে? মাছ বা মাংস থাকবে, ঠিক আছে, বা আমিষ গ্রুপ থাকবে। আচ্ছা, আর এই যে মাছ মাংস বা শাকসবজি রান্নার জন্য যে পরিমাণ তেল ইউজ করা হয় সেটা তো পরিমাণ খুবই কম, তাই না? সেই খুবই কম পরিমাণটাই তোমার কি? স্নেহ বা ফ্যাট। বুঝতে পারছো? তাহলে সবচেয়ে বেশি কি থাকবে? শর্করা থাকবে, ঠিক আছে। তারপর কি থাকবে? শাকসবজি। শাকসবজি বলতে কি বোঝায়? ভিটামিন বা খনিজ। তারপর কি থাকবে? আমিষ বা মাছ মাংস। আর এই আমিষ বা মাছ মাংসকে রান্নার জন্য তুমি যে পরিমাণ তেল ইউজ করছো সেটুকুই আমার কি? স্নেহ বা ফ্যাট। তাহলে এটাই হচ্ছে একটা আদর্শ খাবার, বা একটা, আমরা যদি আদর্শ ফুড পিরামিড বলি, এরকমই হওয়া উচিত, ঠিক আছে। কিন্তু তোমাদের এখন আমি আবার আগের স্লাইডে যাই, একটু দেখাই দিই। আচ্ছা, এটা একটু মিশাই নিই। তাহলে একটু আগে লিখি তারপরে বর্ণনা করি, হ্যাঁ। উদ্দীপকের এস একটি খাদ্য পিরামিড। তারপর লিখবা যে উদ্দীপকের
খাদ্য পিরামিডটি যথার্থ কিনা তা নিচে বিশ্লেষণ করা হলো। ঠিক আছে, এই দিয়ে তোমরা শুরু করবা। তাহলে তোমরা এই ছবিটাকে এত জটিল করে দেখানোর দরকার নেই, তুমি সরল করে এই ছবিটাকে প্রথমে দেখাইতে পারো। আচ্ছা, আমরা একটু কম্পেয়ার করি আগে। দেখো, এই ফুড পিরামিডে সবার নিচে কি আছে? আমিষ। নর্মালি কি আমিষ থাকা উচিত? তারপরে কি আছে? তেল চর্বি, তেল বা স্নেহ। আচ্ছা, তারপর এখানে কি আছে? ভাত রুটি। ভাত রুটি মানে কি? শর্করা। তারপর কি আছে? শাকসবজি ও ফলমূল, মানে ভিটামিন, এটা মেনলি। কিন্তু আমাদের যে ফুড পিরামিড আদর্শ, সেখানে সবার নিচে কি থাকবে? শর্করা থাকবে। তারপর কি থাকবে? ভিটামিন বা খনিজ। ভিটামিন বা, আচ্ছা খালি ভিটামিন লিখি, ভিটামিন। ওকে, তাহলে তারপর ভিটামিন পর কি ছিল আমাদের? আমিষ ছিল। তারপর কি ছিল? তেল বা স্নেহ। দেখো, তোমার ফুড পিরামিড, তোমার একটা আদর্শ ফুড পিরামিড, বা তুমি যে আদর্শভাবে একটা খাবার খাবা তার সাথে এর কোনোই মিল নাই। ঠিক আছে, আমরা কখনোই একটা প্লেটের বেশিরভাগই মাংস নিয়ে কখনোই বসি না। ঠিক আছে, তোমার এই পিরামিড অনুযায়ী আমাদের কি দেখাচ্ছে? যে আমরা সবসময় মাংসই বেশি খাই, ব্যাপারটা এমন না। তাহলে তোমরা এটাই জাস্ট তোমাদের ঘর নাম্বারে বর্ণনা করতে হবে। আহ তাইলে তোমরা খুব সরল রূপে দেখাতে পারো যে নিচে একটি নিচে একটি আদর্শ ফুড পিরামিড এর ছবি দেওয়া হলো। তাহলে এত জটিল করে আঁকানোর দরকার নাই, তুমি উদ্দীপকে যেভাবে ছবি দেখছো এভাবে দেখাবা। ঠিক আছে, জাস্ট আদর্শ যেহেতু, তাহলে আমি এখানে নিচে সবার নিচে কি দেখাবো? শর্করা দেখাবো। তারপর কি দেখাবো? তোমার হচ্ছে ভিটামিন ও খনিজ গ্রুপ। তারপর আমি কি দেখাবো? আমিষ দেখাবো। ঠিক আছে, তাহলে এখানে আমি দেখাবো যে শর্করা। তারপর কি হওয়া উচিত? যে তোমার আমিষ, সরি, ভিটামিন, খনিজ গ্রুপ। এখানে কি দেখাবা? আমিষ দেখাবা। এখানে কি দেখাবা? স্নেহ বা তেল, যেটাই বোঝাও, স্নেহ, স্নেহ। ঠিক আছে, বা ফ্যাট। তাহলে জাস্ট এটা তোমরা ওইভাবে ছবি দেখানোর দরকার নাই, জাস্ট এভাবে সরল করে ছবি দেখাবা। দেখানোর পর বলবা যে কিন্তু উদ্দীপকে আমাদের যে খাদ্য পিরামিড, আমি একটু জাস্ট অল্প 2-4 লাইনে বর্ণনা করে দেবো, তোমরা জাস্ট এভাবে লিখে বাকিটা তোমাদের নিজেদের মতো করে বর্ণনা করবা। তারপর এখানে লিখবো যে এই খাদ্য পিরামিড অনুযায়ী আমরা সবচেয়ে বেশি গ্রহণ করি শর্করা। তারপর আমাদের খাদ্য তালিকায় থাকে শাক সবজি, যা ভিটামিন বা খনিজ এর উৎস। এর পরের ধাপে থাকে মাছ বা মাংস, এবং সবচেয়ে কম পরিমাণ থাকে তেল চর্বি। তাহলে তুমি আদর্শ বর্ণনা করে নিছো। ঠিক আছে, দেন এখন বলবো যে কিন্তু উদ্দীপকে খাদ্য পিরামিডে দেখতে পাই দেখতে পাই সবচেয়ে বেশি পরিমাণ রয়েছে আমিষ।
তারপরে তেল বা স্নেহ বা তেল চর্বি, তারপর শর্করা, তারপর ভিটামিন, ঠিক আছে? চর্বি, তারপর যথাক্রমে শর্করা এবং লাস্টে কি ছিল, ও ভিটামিন ছিল, যা আদর্শ ফুড পিরামিড নয়। অতএব বলা যায় উদ্দীপকের এস যথার্থ নয়, ঠিক আছে? অতএব বলা যায় উদ্দীপকের এস চিত্রটি যথার্থ নয়। ওকে, এইটুকু লিখলেই তোমাদের দুইটার অ্যান্সার শেষ হয়ে যাবে। দেখো আমরা আরেকটা প্রশ্ন বোর্ডে রাখছি, এটা মিলে রাজশাহী বোর্ড, ঠিক আছে? তাহলে দেখো উদ্দীপকে কি বলছে এটা আমি একটু বোঝার চেষ্টা করি। দেখো দেওয়া আছে একটা চিত্র এক্স দেওয়া আছে, ঠিক আছে? আর এখানে টি চিহ্নিত করা আছে। তোমাদের এরকম একটা সৃজনশীল আগেও সলভ করানো হয়েছিল। এই টি মানে কি? ক্ষুদ্রান্ত। ক্ষুদ্রান্ত আরো যদি স্পেসিফিক ভাবে বলো তাহলে টি মেইনলি কি? ডিউডেনাম। ডিউডেনাম, বুঝছো? আচ্ছা, তাহলে ডিউডেনাম একটা ক্ষুদ্রান্তের পার্ট। ওয়াই দেওয়া আছে, ওয়াই মিন এটা কি বোঝাচ্ছে? এটা মিনলি লিভার, ঠিক আছে? এটা লিভার। লিভারের নিচে এটা কি? পিত্তথলি। হ্যাঁ, পিত্তথলি থেকে যে এই যে এটা পিত্তনালী, তাহলে এদিকে যে রসগুলো আসবে সেই রসটা হচ্ছে পিত্তরস, ঠিক আছে? আর জেড এটা একটা পাতার মতো অঙ্গ, এটা এটা হচ্ছে অগ্নাশয়। অগ্নাশয়। এই দিকে যে নালীগুলো দেখতে পাচ্ছ, এই নালী থেকে যে রসটা আসবে সেই রসের নাম হচ্ছে অগ্নাশয় রস, ঠিক আছে? তাহলে পিত্তথলির এই নালীতে কি আসবে? পিত্তরস। আর অগ্নাশয়ের যে নালী আছে এই নালীতে কি আসবে? অগ্নাশয় রস আসবে, ঠিক আছে? আচ্ছা, এখন জাস্ট উদ্দীপক থেকে আমরা এটুকুই দেখছি। এখন আমরা দেখি একটু গ বা ঘতে কি বলছে। দীর্ঘদিন খাদ্য গ্রহণে অনিয়ম এবং এক ধরনের ব্যাকটেরিয়ার কারণে এক্স অঙ্গে সৃষ্ট সমস্যা বর্ণনা করো। টি কিন্তু বলে নাই, তোমাকে বলছে যে এক্স অঙ্গ মানে পুরোটার কথা বলছে। এখানে মেইন যেটা দেখাচ্ছে যে এখানে দেখো মেইন যে অঙ্গটা এটা হচ্ছে পাকস্থলী, ঠিক আছে? পাকস্থলী বড় করে দেওয়া আছে, তার মানে বা পাকস্থলীর সাথে তোমার ডিউরোনামও দেওয়া আছে, দুইটাই দেওয়া আছে। আমরা দুটো একসাথে বর্ণনা করবো মেইনলি, হ্যাঁ? তাহলে দেখো যদি আমি দীর্ঘদিন খাদ্য গ্রহণে অনিয়ম করি এবং এক ধরনের ব্যাকটেরিয়ার কারণে এক্স পাকস্থলী এবং ডিউরোনামে একটা সমস্যা হয়, এই সমস্যাটা মেইনলি কি জানো? যে পাকস্থলীতে আলসার হতে পারে বা ডিউরোনামে আলসার হতে পারে, ঠিক আছে? এটাকে মেইনলি বলা হয় পেপটিক আলসার বলা হয়। তাহলে আমাকে গ নম্বরে মেইনলি যা বর্ণনা করতে হবে সেটা হচ্ছে পেপটিক আলসার। পেপটিক আলসার। তোমরা যখন বই পড়ছো তখন তোমরা জানার কথা যে খাদ্য গ্রহণে অনিয়ম করলে যে পেপটিক আলসার হয়, এটা আমি অ্যান্সার করার সময় বুঝিয়ে দিচ্ছি যে তোমার পেপটিক আলসার হতে পারে যে খাদ্য গ্রহণে অনিয়ম করা হয়। আর আরেকটা কথা বলতে দেখো, এক ধরনের ব্যাকটেরিয়ার কথা বলছে, হ্যাঁ? এই ব্যাকটেরিয়ার নাম হচ্ছে হেলিকোব্যাক্টার পাইলোরি, ঠিক আছে? মেনলি তোমার খাবার গ্রহণের অনিয়ম আর হেলিকোব্যাক্টার পাইলোরির কারণে পাকস্থলী বা ডিউরোনামে আলসার হতে পারে। আলসার মানে ঘা বুঝায়, ঠিক আছে? এই ব্যাপারটাকে একসাথে আমরা কি পাকস্থলীতে হলে বলি পাকস্থলীর আলসার, ডিউরোনামে হলে বলি ডিউরোনামের আলসার, ঠিক আছে? আর এই দুটাকে একসাথে আমরা কি বলি? পেপটিক আলসার বলতে পারি। তাহলে আমাদের গ নাম্বারে মেনলি পেপটিক আলসার বর্ণনা করতে হবে। ঘ নাম্বার, উদ্দীপকের টি অংশে মানে কি? এই যে ডিউরোনামের কথা বলছে, ঠিক আছে? ওয়াই এবং জেড এর কার্যকারিতা বিশ্লেষণ করো। এখানে মেইনলি ওয়াই কি? তোমার এখানে এই যে অগ্নাশয় থেকে অগ্নাশয় রস আসতেছে, সরি, তোমার পিত্তথলি থেকে পিত্ত রস আসতেছে। আর জেড কি? অগ্নাশয় থেকে অগ্নাশয় রস আসতেছে। তাহলে যে তোমার যেটা পিত্তথলির পিত্তরস এখানে ক্ষুদ্রান্তে আসবে, আর অগ্নাশয় রস এখানে আসবে। আসার পরে যে ব্যাপারটা হবে কি হবে? মেইনলি তোমার তিন টাইপের খাবার পরিপাক হবে। এক কথা এখানে মেইনলি যেটা চাচ্ছে ক্ষুদ্রান্তে পরিপাক বর্ণনা করতে বলতেছে, ঠিক আছে? তাহলে আমরা একটু দেখি কিসে কি লিখবো। তাহলে প্রথম লাইনে আমরা লিখবো যে দীর্ঘদিন খাদ্য গ্রহণে অনিয়ম করলে এবং এক ধরনের ব্যাকটেরিয়ার কারণে এক্স অঙ্গে যে সমস্যা হয় সেটা হচ্ছে পেপটিক আলসার। দীর্ঘ, আচ্ছা আমি একটু বুঝাই তোমাদের ব্যাপারটা, আচ্ছা আগে লিখি একটু। দীর্ঘ
দিন খাবার গ্রহণে অনিয়ম করলে এবং এক ধরনের ব্যাকটেরিয়া, এখানে ব্যাকটেরিয়ার নামটা লিখে দিবা, অর্থাৎ হেলিকোব্যাক্টার পাইলোরি এর কারণে এক্স অঙ্গে সৃষ্ট সমস্যা হলো পেপটিক আলসার। এখন নিচে পেপটিক আলসার বর্ণনা করা হলো, পেপটিক আলসার, ঠিক আছে। আর পরের লাইনে লিখবা যে এখন নিচে পেপটিক আলসার বর্ণনা করা হলো, ঠিক আছে। এখন আমি তোমাদের বর্ণনার আগে একটু এর বেসিকটা বোঝাই যে আসলে কিভাবে পেপটিক আলসার হয়। তোমরা একটা কথা মনে রাখবে যে পেপটিক আলসার হওয়ার জন্য মেইন যে দায়ী সেটা হচ্ছে এই ব্যাকটেরিয়া, মেইন যে দায়ী এই ব্যাকটেরিয়া, ঠিক আছে। আর এছাড়াও আরো কিছু কারণ আছে যে কারণে পেপটিক আলসার হতে পারে বা পাকস্থলীতে বা গ্যাস্ট্রিক আলসার হতে পারে, ঠিক আছে। দেখো এটা পাকস্থলী, ঠিক আছে। এই অংশটা তোমার কি ডিউডেনাম, ক্ষুদ্রান্ত্রের প্রথম অংশ ডিউডেনাম, ঠিক আছে। তাহলে তোমার দেখো যে বলছি যে মেইন কারণ কি বলছি, এইচ পাইলোরি, হেলিকোব্যাক্টার পাইলোরি। ওকে, এটাই হচ্ছে মেইন কারণ, এই ব্যাকটেরিয়ার কারণে আমাদের পাকস্থলী বা ডিউডেনামে আলসার হতে পারে, ঠিক আছে। এর বাহিরে আর কি কি কজ থাকতে পারে, দেখো খাবারে অনিয়ম, যেটা তোমার উদ্দীপকে বলে দিছে, খাবারে অনিয়ম, খাবারে অনিয়ম করলে কেন পাকস্থলীর আলসার হয় সেটা তোমাদের বলে দিচ্ছি। খাবারে অনিয়ম একটা কথা বলছি। দেন দেখো যদি কেউ হচ্ছে তেলযুক্ত খাবার বেশি গ্রহণ করে, ওকে, তাহলে এখানে বলছে যে তোমার খাবারে অনিয়ম, দেন তেলযুক্ত খাবার বেশি গ্রহণ। এছাড়াও কেউ যদি ধূমপান করে, ঠিক আছে, ধূমপান করে, এইসব কজের কারণে, মানে এসব কারণে তোমার কি হতে পারে, আলসার হতে পারে। কিন্তু মেইন যে দায়ী সেটা কি, এটা ব্যাকটেরিয়া। আচ্ছা, এখন আলসারটা হয় কিভাবে সেটা একটু বলি। আমাদের পাকস্থলীতে অনেক অনেক হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে, ঠিক আছে। এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের পিএইচ কত তোমরা ভালো করে জানো যে 1.5 থেকে 2। তুমি যদি পিএইচ স্কেলের কথা কল্পনা করো, পিএইচ স্কেলে দেখো তোমার হচ্ছে 0, মাঝখানে 7 নিউট্রাল, এখানে 14 হচ্ছে তোমার ক্ষার। তাহলে 0 থেকে 7 যদি তোমার কি অ্যাসিড, এটা ভালো করে জানো। যতই তুমি 7 থেকে দূরে যাবা সেটা তত তীব্র অ্যাসিড হবে। দেখো তোমার এই যে এখানে 1.5, ধরো 1.5, এখানে 2, ঠিক আছে। তুমি যতই 7 থেকে দূরে যাবা তোমার অ্যাসিড ততই তীব্র হবে, ঠিক আছে। তাহলে তোমার সেই হিসাব অনুযায়ী আমাদের পাকস্থলীতে যে অ্যাসিডটা থাকে এই অ্যাসিডটা অনেক তীব্র, যেটার পিএইচ 1.5 থেকে 2। মানে এই অ্যাসিডটা এত বেশি তীব্র, যদি আমি এই অ্যাসিডটা ধরো পাকস্থলীতে নিয়ে কারো হাতের উপর রাখি, হাত এপাশ থেকে গলে এপাশে বের হয়ে যাবে, ঠিক আছে, এত বেশি তীব্র। হুম, আচ্ছা। কিন্তু তারপরেও আমাদের কেন মেইনলি আলসার হয় না, হওয়া না হওয়ার কারণ, একটা কারণ হচ্ছে যে প্রথম কারণ বলছে কি, আলসার হওয়ার জন্য এই ব্যাকটেরিয়া লাগবে। তো আমাদের শরীরে যখন এই ব্যাকটেরিয়া না থাকে তখন আলসার হয় না, ঠিক আছে। আর ধরো ব্যাকটেরিয়া আমার শরীরে যায় নাই, তারপরেও আমার কেন আলসার হচ্ছে না, কারণ আমি তো বললাম যে অ্যাসিডটা অনেক তীব্র, কেন আলসার হচ্ছে না। একটু দুই একটা কজ বলি এখানে, এটা একটু বোঝার বিষয়। ধরো এখানে তোমার যে আবরণী আছে পাকস্থলীর, এই আবরণীর কোষগুলা অনেক পাশাপাশি থাকে, ঠিক আছে, এত টাইটলি থাকে একটা একটা কাছাকাছি যে তোমার এই যে অ্যাসিডটা যেখানে ভিতরে প্রবেশ করবে সেই সুযোগটা পায় না, বুঝছো। যে এখানে যে কোষগুলো আছে, আবার এই কোষগুলো শুধু এভাবেই না, এই কোষগুলো কলামনার কোষ, অনেক লম্বা লম্বা কোষ। তোমাদের আগের অধ্যায়গুলোতে পড়ানো হয়েছিল স্কোয়ামাস, কিউবয়েডাল, কলামনার। তাহলে এই তিনটা কোষের মধ্যে সব থেকে বড় ছিল কলামনার। তাহলে দেখো এই তোমার পাকস্থলীর প্রাচীরে সব থেকে বড় বড় কোষের প্রাচীর থাকে, যার ফলে তোমার এই যে অ্যাসিডটা ভিতরে ঢুকতে পারে না। আর আরেকটা ব্যাপার কি, এখানে একটা লেয়ার থাকে তোমার, এভাবে একটা লেয়ার থাকে, এই লেয়ারটা তোমাকে মিউকাসের লেয়ার, ঠিক আছে। এই লেয়ারটা কেমন, এই লেয়ারটা তোমার অ্যাসিডের সাথে তেল আর পানির মতো সম্পর্ক বজায় রাখে, ঠিক আছে। এই লেয়ার যখন থাকে অ্যাসিডটা এখানে তোমার এই লেয়ারকে ভেদ করে এসে যেতে পারে না, তেলকে যখন পানির কাছে নিয়ে আসা হয় সরে যায় না, ব্যাপারটা এমন যে এই মিউকাসের যে লেয়ারটা অ্যাসিডকে সরে দেয়। তারপরে যদি কিছু অ্যাসিড এই মিউকাসের লেয়ার ভেদ করে কোষে যায়, এই কোষটা তো বললাম যে অনেক টাইটলি পাশাপাশি আটকানো থাকে, আবার লম্বা লম্বা কোষ। তো
তো এই লেয়ার ভেদ করে ভিতরে যাওয়া সম্ভব হয় না, যার ফলে নর্মাল অবস্থায় আমাদের আলসার হয় না। ঠিক আছে, এটা হচ্ছে মেইন কজ। আর নর্মাল অবস্থাতে আমাদের পাকস্থলীতে তোমার এই ব্যাকটেরিয়াও থাকে না, তাহলে ব্যাকটেরিয়াও নাই, ব্যাকটেরিয়া তো আলসারের মেইন কজ, এটাও নাই। আর দ্বিতীয়ত আমাদের কিছু প্রোটেকশন থাকে, যে মিউকাস, তারপর কোষগুলো বেশি বেশি লম্বা, কোষগুলো টাইটলি থাকে, এই জন্য আমাদের আলসার হয় না নর্মালি। তো এখন দেখো, প্রথম কথাই বলছে যে খাবারে অনিয়ম করলে কেন তোমার হচ্ছে আলসার হবে। তাহলে খাবার অনিয়ম যখন তুমি করবা, তোমার পাকস্থলীতে প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ HCl খরিতে হবে, ঠিক আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড খরিতে হবে, আর এটা তো তীব্র, জানোই ভালো করে। তোমার পাকস্থলীতে প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ হাইড্রোক্লোরিক অ্যাসিড খরিতে হবে। এখন এই হাইড্রোক্লোরিক অ্যাসিড কি করে মেইনলি, ওই যে প্রোটিন জাতীয় খাবারকে পরিপাক করতে হেল্প করে। তোমার পাকস্থলীর পরিপাক আমরা আগের সৃজনশীলে বলছিলাম যে এই হাইড্রোক্লোরিক অ্যাসিড কি করে, প্রোটিন জাতীয় খাবারকে পরিপাক করতে মেইনলি হেল্প করে। ঠিক আছে, এখন তুমি কি করতেছো, সকালবেলা না খেয়ে আসো, বা দুপুরেও ঠিক মতো খাচ্ছ না, বা তোমার বিগত 6 মাস বা 1 বছর ধরে তোমার খাবারের কোনো রুলস ঠিক নাই, তুমি সকালে না খেয়ে থাকো বা কোনোবার দুপুরে না খেয়ে থাকো, তো তোমার পাকস্থলীতে খাবার যাচ্ছে না, কিন্তু অ্যাসিড ঠিকই খরিত হচ্ছে। তাহলে যখন তুমি খাবার খাচ্ছিলে, ধরো এখানে এগুলা খাবার, এই খাবারের সাথে অ্যাসিডটা মিশে এই অ্যাসিডটা খাবার পরিপাকে হেল্প হেল্প করতো। ঠিক আছে, এখন তোমার পাকস্থলীতে এই খাবারগুলো নাই, শুধু কি আছে, অ্যাসিড আছে। তাহলে এই যে অ্যাসিড তোমার যখন খাবারকে পরিপাক করার কিছু মানে পরিপাক করার জন্য খাবার টাবার পাবে না, তখন এই অ্যাসিডটা মেনলি তোমার পাকস্থলীর প্রাচীরের উপর ক্রিয়া করবে। ঠিক আছে, আর সেখানে মেইনলি ভূমিকা কে রাখবে, এই হেলিকোব্যাক্টার পাইলোরি। বুঝতে পারছো যে খাবারে যদি অনিয়ম করি, তাহলে পাকস্থলীতে খাবার থাকবে না, অ্যাসিডটা ঠিকই খরিত হবে, যে অ্যাসিডটা নর্মাল অবস্থায় খাবার থাকলে এই অ্যাসিড খাবারের সাথে তোমার খাবারকে পরিপাক করে অ্যাসিড শেষ হয়ে যাইতো, কিন্তু এখন তো খাবার নাই, তাহলে অ্যাসিড শেষ হওয়ার কোনো সুযোগ নাই, এই অ্যাসিডটাই তোমার পাকস্থলীর প্রাচীরকে ক্ষয় করতেছে বা ঘা বানাইতেছে। ঠিক আছে, আর তেলযুক্ত খাবার খাইলে তোমার এই যে মিউকাস লেয়ার, এই মানে প্রোটেকশন লেয়ারটা নষ্ট হয়ে যায়, আর ধূমপান সবকিছুরই মোটামুটি কজ। ঠিক আছে, আর তাহলে এইভাবে একটা আলসার হয়। এখন আমরা হচ্ছে একটু যেভাবে আলসার হয় সেটা বুঝলাম, আমরা একটু বর্ণনা করবো যে সৃজনশীলে কি কি লিখবো। আচ্ছা, আরেকটা কথা একটু বলে যাই, তারপর একটু বর্ণনা করি। তোমার খাদ্যনালীর কোথাও যদি আলসার হয় সেটাকে বলে পেপটিক আলসার। ঠিক আছে, কি বলবো, পেপটিক আলসার। আলসার মানে ঘা, হ্যাঁ। যদি পাকস্থলীতে হয় কি বলবো, পাকস্থলীর আলসার। আর খুব সুন্দর করে বললে বলা যায় গ্যাস্ট্রিক আলসার, পাকস্থলীর আলসার বা গ্যাস্ট্রিক মানে পাকস্থলী, বুঝছো, গ্যাস্ট্রিক আলসার। ওকে, আর যখন ডিউডেনাম হবে তখন কি বলবো, ডিউডেনাল আলসার, ডিউডেনাল। তাহলে তোমার শরীরে না, তোমার পরিপাক তন্ত্রের কোথাও যদি আলসার হয় কি বলবো, পেপটিক আলসার বলবো। পাকস্থলীতে হলে বলবো যে গ্যাস্ট্রিক আলসার। আর ডিউডেনামে হলে বলবো ডিউডেনাল আলসার। ঠিক আছে, এই কথাগুলো মনে রাখবো। এখন আমরা এগুলোই মোটামুটি বর্ণনা করবো। আচ্ছা, তাহলে আমরা লিখছি যে পেপটিক আলসার। ঠিক আছে, তাহলে এখন তোমরা এখানে যে কথাটা বলবা যে, আচ্ছা আলসার কোথায় হয় তোমরা দেখছো, মোটামুটি ধরো এই পাকস্থলীর যে আবরণটা থাকে, এই আবরণীতে মেইনলি আলসার হয়। ঠিক আছে, তাহলে আলসার এটাই প্রথমে লেখো যে আলসারটা কোথায় হয়। আলসার পাকস্থলী বা ডিউডেনামের আবরণীতে হয়। এখানে প্রধান ভূমিকা রাখে হেলিকোব্যাক্টার পাইলোরি। উপরের নাম লিখছো, ঠিক আছে, এটা লিখবা। আচ্ছা, তাহলে এটা লিখলাম আমরা, হেলিকপ্টার পাইলটের প্রধান ভূমিকা রাখে। এছাড়াও কিছু নির্দিষ্ট কারণ এই আলসার হওয়াকে প্রভাবিত করে, যেমন অনিয়মিত খাবার গ্রহণ,
তেল চর্বিযুক্ত খাবার গ্রহণ, যুক্ত খাবার, ধূমপান ইত্যাদি। এর মধ্যে আমরা এই তিনটা কজের মধ্যে একটা কজ বর্ণনা করব, একটা কারণ বর্ণনা করব, ঠিক আছে? যেটা বলবো যে অনিয়মিত খাবার গ্রহণ, এটা একটু বর্ণনা করব। অনিয়মিত খাবার গ্রহণ করলে পাকস্থলীতে কিসের আধিক্য হয়? অ্যাসিডের। অ্যাসিডের আধিক্য হয়, যা পাকস্থলীর প্রাচীরকে ক্ষয় করে আলসার তৈরি করে। পাকস্থলীতে আলসার হলে তাকে কি বলা হয়? পাকস্থলীতে আলসার হলে তাকে গ্যাস্ট্রিক আলসার বলা হয়। এবং ডিউডেনামে আলসার হলে তাকে ডিউডেনাল আলসার বলা হয়। তাহলে এটুকু বলবা, বলার পরে আরেকটা কথা একটু বুঝে আর একটু লিখে আমরা শেষ করে দেব। দেখো, তোমার পাকস্থলীর যে প্রাচীর, এখানে কি আছে? অনেক এইচ সেল আছে। আমরা কি বললাম যে এখানে আলসার হওয়ার জন্য মেইন দায়ী কে? এইচ পাইলোরি, ঠিক আছে? তাহলে তোমার তো মনে হইতেই পারে যে তোমার পাকস্থলীর হাইড্রোক্লোরিক অ্যাসিড অনেক বেশি তীব্র, যদি তোমার কোনো কারণে এখানে ব্যাকটেরিয়া যায়, এই ব্যাকটেরিয়াকেও এই সেল গলায় ফেলবে, তাহলে তার আমার আলসার হবে না, এরকম তো মনে হইতেই পারে। কিন্তু তোমরা যখন বড় হবা, যখন ব্যাকটেরিয়া নিয়ে পড়াশোনা করবা, তখন দেখবা যে কিছু কিছু ব্যাকটেরিয়া অ্যাসিডের মধ্যেও বেঁচে থাকতে পারে, কিছু কিছু ব্যাকটেরিয়া তোমার অত্যাধিক তাপমাত্রায় বেঁচে থাকতে পারে, ঠিক আছে? তো এই হেলিকোব্যাক্টার পাইলোরি এইরকম একটা ব্যাকটেরিয়া যেটা তোমার তীব্র অ্যাসিডের মধ্যেও বেঁচে থাকতে পারে, ঠিক আছে? তোমার পাকস্থলীর অ্যাসিড যতই তীব্র হোক না কেন, কিন্তু সেটা হেলিকোব্যাক্টার পাইলোরি, এই যে তোমার হচ্ছে এই ব্যাকটেরিয়াকে মারতে পারে না, ঠিক আছে? এটা কে প্রমাণ করেছিল? একজন বিজ্ঞানী প্রমাণ করেছিল। সেটা একটু তুমি যদি চাও লিখতে পারো। একজন বিজ্ঞানীর নাম তোমাদের বই লেখা আছে, একজন বিজ্ঞানী যে বা চিকিৎসক মেইনলি, ব্যারি মার্শাল, ঠিক আছে? তাহলে এই চিকিৎসকের আমি প্রমাণ করছিল। সে কিভাবে প্রমাণ করছিল? সে হেলিকোব্যাক্টার পাইলোরি মিশ্রিত একটা তরল সে পান করছিল। মানে সে হয়তো ভাবছিল যে এমন যে আমি যদি হেলিকোব্যাক্টার পাইলোরি মিশ্রিত তরল পান করি, আমার পাকস্থলীর হাইড্রোক্লোরিক অ্যাসিড সেই হেলিকোব্যাক্টার পাইলোরিকে মেরে ফেলবে, আমার আলসার হবে না। কিন্তু সে ওই তরল পান করার পরেও সে গ্যাস্ট্রিক আলসারে ভোগে। তো তারপর সে বলে যে না, পাকস্থলীর এই হাইড্রোক্লোরিক অ্যাসিড হেলিকোব্যাক্টার পাইলোরিকে মারতে পারে না। বুঝতে পারছো কথা? ওকে, তাহলে এই কথাটা তোমরা এখানে লিখতে পারো যে আগে ধারণা করা হইতো তো পাকস্থলীর এই সেল হেলিকোব্যাক্টার পাইলোরি ব্যাকটেরিয়াকে মেরে ফেলতে পারে। কিন্তু এটা কে প্রমাণ করলো? বিজ্ঞানী ব্যারি মার্শাল, ঠিক আছে? প্রমাণ করেন পাকস্থলীর এই সেল হেলিকোব্যাক্টার পাইলোরিকে মেরে ফেলতে পারে না।
এখন তুমি মোটামুটি আলসার সম্পর্কে অনেক কিছু লিখছো, এখন শুধু তুমি যেটুকু লিখতে পারো যে আলসার কিভাবে ভালো হবে। হ্যাঁ, তাহলে আমরা যেটা যেটা বলছিলাম তার বিপরীত বলবো যে অনিয়মিত খাবারের ফলে আলসার হয়, ঠিক আছে? তাহলে আমরা নিয়মিত খাবার গ্রহণ করব, তেল চর্বি বা ভাজা পোড়া খাবার কম খাবো, আর কি ধূমপান করা যাবে না, ঠিক আছে? এই তিনটা কথা বলবা যে আলসার ভালো করার জন্য। এটা আরেকটা কি, এই যে যে ব্যাকটেরিয়াকে মারতে হবে না, অবশ্যই ব্যাকটেরিয়াকে মারতে হবে। তাহলে তুমি কি করবে, নির্দিষ্ট চিকিৎসকের পরামর্শ তুমি অ্যান্টিবায়োটিক দিবা, ঠিক আছে? তাহলে আমরা অতিরিক্ত ভাজা পোড়া খাবার খাওয়া যাবে না, ধূমপান পরিত্যাগ করতে হবে, এবং চিকিৎসকের পরামর্শে অ্যান্টিবায়োটিক গ্রহণ করতে হবে। এটুকু লিখলে গ নাম্বার শেষ। এখন দেখো ঘ নাম্বারে আমরা কি লিখবো বা ঘ নাম্বারে কি বলছে। আমরা ঘ নাম্বার এখানে বর্ণনা করব না, কারণ এই টাইপের আরো দুইটা সৃজনশীল আমরা হচ্ছে আগে বর্ণনা করছি, ঠিক আছে? তাহলে ঘ নাম্বার আমাদের এখানে মেনলি কি বর্ণনা করতে হবে, টি। টিতে যদি তোমার হচ্ছে যে ওয়াই এবং জেড এসে যে কাজকর্মগুলো করে সেটাই বর্ণনা করতে হবে। আমি একটু তোমাদের এই ব্যাপারটা বুঝাই দিই একটা ছবি আঁকায়া। আমি এখানে বর্ণনা করবো না, ছবি একটা ছবি তোমাদের আঁকায় দেখাই দেবো। হ্যাঁ, তাহলে টি কি ছিল, টি মেইনলি যে এইরকম ডিউরোনাম ছিল, তাই না? ডিউরোনাম ছিল। আবার দেখো, তাহলে টি আমি জাস্ট নিছি, ডিউরোনাম ছিল। ওয়াই কি ছিল, আমার পিত্তথলি ছিল। আর জেড কি ছিল, আমার অগ্নাশয় ছিল, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে এইখানে তোমার পিত্তথলি, ঠিক আছে? এটা অবশ্য তোমাদের আমি আগের কিছু ভিডিওতে দেখাইছি। তাহলে এটা দিয়ে পিত্ত রস আসবে, হ্যাঁ। আর এই জায়গায় পাতার মতো অঙ্গ থাকবে। তাহলে এই যে তোমার এটা হচ্ছে তোমার, দেখো এই দিক দিয়ে আসার পরে এখানে মিলিত হবে, হ্যাঁ। তারপর এটা এই যে এখানে আসবে। ওকে, দেখো এখানে যেটুকু দেখানো হয়েছে তোমাদের, ওকে দেখো এটা হচ্ছে তোমার, আমি একটু ছবির মতো করে আরেকবার দেখাই। এটা টি ছিল, এটা ওয়াই ছিল, এটা জেড ছিল। এটা টি ছিল, এটা তোমার ওয়াই ছিল, এটা জেড ছিল, ঠিক আছে? তাহলে টি মেইনলি কি ছিল, ক্ষুদ্রান্ত বা ডিউডেনাম। ওয়াই এটা হচ্ছে পিত্তথলি, ঠিক আছে? এই জায়গায় মেইনলি লিভার থাকবে, লিভার দেখানোর দরকার নাই। লিভার থাকবে, ঠিক আছে? এখানে এখানে লিভার থাকবে, লিভার নিচে পিত্তথলি থাকে, ঠিক আছে? তাহলে দেখো তোমার এই যে টি মেইনলি কি, ক্ষুদ্রান্ত বা ডিউরেনাম। তাহলে ওয়াই মেইনলি কি, পিত্তথলি, এখানে পিত্তরস এই পিত্ত নালী দিয়ে চলে আসবে, আসবে আসবে। আর এটা কি, অগ্নাশয়। অগ্নাশয় দিয়ে এই নালীর নাম অগ্নাশয় নালী, এদিক দিয়ে অগ্নাশয় রস আসবে। সব রসগুলা কোথায় চলে আসবে আলটিমেটলি, ক্ষুদ্রান্তে। তাহলে ক্ষুদ্রান্তে কি আসবে মেইনলি, পিত্ত রস এবং অগ্নাশয় রস। পিত্তরসে কি থাকে, পিত্ত লবণ থাকে। এটা মেলে কি করে, স্নেহ পদার্থকে ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র দানায় পরিণত করে, যেটাকে ইমালসিফিকেশন বলে। অগ্নাশয় রসে কি থাকে, লাইপেজ, অ্যামাইলেজ, আর একটা ট্রিপসিন। তাহলে এই লাইপেজ মেনলি কি করে,
স্নেহকে ভাঙে, অ্যামাইলেজ কাকে ভাঙে, শর্করাকে ভাঙে, আর ট্রিপসিন কাকে ভাঙে, আমিষকে ভাঙে। ঠিক আছে, জাস্ট এটুকুই তোমরা হচ্ছে বর্ণনা, এক কথায় এখানে তোমাকে ক্ষুদ্রান্তে পরিপাক বর্ণনা করলেই সৃজনশীল শেষ হবে। এই টাইপের আরো দুটো সৃজনশীল আমরা আগে সলভ করছি, তোমরা সেখান থেকে অ্যান্সারটা দেখে নিও। ওকে, এইটার অ্যান্সার এই অবধি। এটা হচ্ছে ঢাকা বোর্ড 2025। এখানে কি বলছে সেটা একটু দেখি। দেখো, উদ্দীপকে বলা আছে ভাত ও রুটি 350 গ্রাম পরিমাণ দেওয়া আছে। ভাত রুটি মেনলি এটা শর্করা বলা হয়েছে, ঠিক আছে। তারপর মাংস ও ডাল, মাংস আমিষ, ডাল কিন্তু উদ্ভিজ্জ আমিষ, ঠিক আছে। তোমরা ভালো করে জানো যে আমিষের দুইটা উৎস, একটা হচ্ছে প্রাণীজ উৎস আর একটা হচ্ছে তোমার উদ্ভিদ, ঠিক আছে। তাহলে মাংস তো আমরা প্রাণী থেকে পাই আর ডাল তো আমরা উদ্ভিদ থেকে পাই, ঠিক আছে। তাহলে এটা মেনলি কি আমিষ। আর হচ্ছে তেল ও মাখন, এটা মেনলি কি তেল চর্বি বা স্নেহ, তেল চর্বি বা স্নেহ, তেল পরিমাণ দেওয়া আছে। এখন আমরা দেখি একটু গতে কি বলছে। উদ্দীপকের প্রদত্ত খাদ্য থেকে প্রাপ্ত মোট খাদ্য শক্তির পরিমাণ নির্ণয় করো। কিলো জুলে, একটা কিন্তু বলে দিচ্ছে যে কিলো জুলে, তোমাকে হিসাবটা অবশ্যই কিসে নিয়ে আসতে হবে, কিলো জুলে নিয়ে আসতে হবে। আচ্ছা, আমরা জানি যে শর্করা, প্রতি গ্রাম শর্করা থেকে আমরা 4 কিলো ক্যালোরি শক্তি পাই। কিলো জুল না, কিলো ক্যালোরি, কিলো। আমিষ থেকে কত পাই, 4 পাই। শুধুমাত্র তেল চর্বি থেকে 9। প্রতি গ্রাম শর্করা থেকে পাই 4 কিলো ক্যালোরি, প্রতি গ্রাম আমিষ থেকে পাই 4 কিলো ক্যালোরি, আর প্রতি গ্রাম তেল চর্বি থেকে পাই 9 কিলো ক্যালোরি। তাহলে এটাই আমাকে গ নম্বর হিসাব করে যে কিলো ক্যালোরি পাবো সেটাকে আমার কিসে কনভার্ট করতে হবে, কিলো জুলে কনভার্ট করতে হবে। ওকে, আচ্ছা। তারপর আসো, উদ্দীপকের মাংস ও ভাত খাদ্যগুলোর পরিপাক কিভাবে ঘটে। মাংস মানে আমিষের পরিপাকের কথা বলছে এখানে, আর ভাত শর্করার পরিপাক। তাহলে আমাকে ঘ নম্বরে আমিষ এবং শর্করার পরিপাক বর্ণনা করতে বলছে। আমি একটু তোমাদের এই ব্যাপারটা একটু গোছায় লিখে দিব, হ্যাঁ। তোমাদের বই ব্যাপারটা খুব ভালো করে গোছানো নাই, আমি একটু সুন্দর করে গোছায় দিব যে আমিষের শর্করার পরিপাক কোথায় কোথায় হচ্ছে, আমিষের পরিপাক কোথায় কোথায় হচ্ছে। তাহলে আমরা একটু অ্যান্সারে আসি। তাহলে গ নাম্বার, তাহলে প্রথমে লিখবা যে উদ্দীপকের প্রদত্ত খাদ্য থেকে মোট খাদ্য শক্তির পরিমাণ জুলে হিসেব করা হলো, এটা লিখবা। তাহলে দেখো, দেওয়া ছিল কি সেটা একটু লিখে নিবা। দেওয়া ছিল বা দেওয়া আছে আমিষ কত গ্রাম, শর্করা কত গ্রাম, স্নেহ কত গ্রাম, ঠিক আছে। তাহলে দেখো, আমিষ কত ছিল 350, তোমার সরি, আমিষ ছিল 70 আর শর্করা ছিল তোমার 350। 350, আমিষ ছিল 70 আর স্নেহ ছিল 25। এখন এখানে লিখবা যে মোট খাদ্য শক্তির পরিমাণ তাহলে এটাকে আমরা আমিষকে 4 দিয়ে গুণ দিছিলাম, শর্করাকে 4 দিয়ে গুণ দিছিলাম, আর স্নেহকে 9 দিয়ে গুণ দিছিলাম। তাহলে 70 গুণন 4 প্লাস 350 গুণন 4 প্লাস 25 গুণন 9। তাহলে এইখানে যে অ্যান্সারটা আসবে এটা কিসে আসবে, কিলো ক্যালোরি। তাহলে দেখো, একটু হিসাব করলে কত আসে, আমরা একটু সেটা একবারে লিখিয়ে ফেলি। 1905 কিলো ক্যালোরি আসে, ঠিক আছে। কিন্তু আমাকে দেখো উদ্দীপকে কি বলছে যে কিলো জুলে হিসাব করতে বলছে। এখন তোমরা ভালো করে জানো যে 1 কিলো ক্যালোরি ইকুয়াল টু 4.2 জুল। জাস্ট তোমরা এটাকে 4.2 দিয়ে গুণ দিলে অ্যান্সার হয়ে যাবে। এখন লিখবে যে আমরা জানি 1 কিলো ক্যালোরি ইকুয়াল টু 4.2 কিলো জুল।
তাহলে খাদ্য শক্তির পরিমাণ কিলো জুলে কত হবে? জাস্ট 1905 গুণন 4.2, এখানে যে অ্যান্সারটা আসবে সেটা কিলো জুলে আসবে। তাহলে অ্যান্সার কত আসে? 8001। 8001 এটাই অ্যান্সার। ঠিক আছে, ওকে। তাহলে গ নাম্বার এইটুকু অ্যান্সার করলেই শেষ হয়ে যায়। আমরা একটু ঘ নাম্বার আসি, প্রশ্নটা আরেকবার দেখে আসি যে উদ্দীপকের মাংস ও ভাত খাদ্যগুলোর পরিপাক কিভাবে ঘটে। এক কথায় আমিষ এবং শর্করার পরিপাকের ব্যাখ্যা করতে বলছে। ঠিক আছে, তাহলে তোমরা ঘ নাম্বার এসে লিখবা নিচে শর্করা ও আমিষ জাতীয় খাদ্যের পরিপাক বর্ণনা করা হলো। ঠিক আছে, এখন আমি বর্ণনা যাওয়ার আগে কিছু জিনিস তোমাদের বোঝাই নেই। শর্করার পরিপাক তোমাদের আগের ক্লাসগুলোতে বলছিলাম কোথায় শুরু হয়? মুখ খেয়ে, মুখ গহ্বরে শর্করার পরিপাক শুরু হয়। ঠিক আছে, আর আমিষের পরিপাক কোথায় শুরু হয়? পাকস্থলীতে। ওকে, তারপরে আসো যে আমিষ, শর্করা, স্নেহ, এই তিনটার পরিপাক আবার কোথায় হয়? ক্ষুদ্রান্তে। তোমাকে তো স্নেহের কথা বলা নেই, তাহলে এটা বাদ প্রথমেই। তাহলে আমাদের শর্করার পরিপাক মুখেও বলতে হবে, ক্ষুদ্রান্তেও বলতে হবে। আমিষের পরিপাক পাকস্থলীতেও বলতে হবে, ক্ষুদ্রান্তেও বলতে হবে। ঠিক আছে, তাহলে এই কথাটা মাথায় রাখবা। তাহলে আমরা এইটুকু মিশাইলাম, আর এখন লিখবো কিভাবে? সুন্দর করে হেডিং দিয়ে লিখবা। হ্যাঁ, মুখ গহ্বরে শর্করা জাতীয় খাবারের পরিপাক। কি লিখবা? যে ভাত যেটা, এটা বা তুমি ভাত জাতীয় যে খাবার খাও, এগুলো মেইনলি জটিল শর্করা। তোমার মুখে যে লালা থাকে সেখানে মেইনলি দুটো এনজাইম থাকে, একটা হচ্ছে টায়ালিন, একটা হচ্ছে মল্টেস। ঠিক আছে, টায়ালিন মেইনলি কি করে? এই জটিল শর্করাকে ভেঙে মল্টোজে কনভার্ট করে। মল্টোজ কি? এটাও একটা তোমার শর্করা, কিন্তু এটা জটিল শর্করা থেকে কম জটিল। বুঝতে পারছো? মানে আমরা ভেঙে ভেঙে ছোট করতেছি। আর পরবর্তীতে এই মল্টোজ, তোমার লালায় আরেকটা এনজাইম থাকে, মল্টোজকে ভাঙার জন্য মল্টেজ লাগে। ঠিক আছে, মল্টোজ শর্করার নাম আর মল্টেজ এনজাইমের নাম। তাহলে এখানে ভেঙে কিসে কনভার্ট করবে? গ্লুকোজে কনভার্ট করবে। ঠিক আছে, তাহলে গ্লুকোজে কনভার্ট করবে। ওকে, তাহলে আমার মুখ গহ্বরে শর্করাজাত খাবারের পরিপাক হয়েছে। আরেকটা শর্করার পরিপাক কোথায় হয়? ক্ষুদ্রান্তে। ক্ষুদ্রান্তে শর্করা জাতীয় খাবার পরিপাক কি করবা? শর্করা বা শ্বেতসার, কোন এনজাইম এখানে যিনি কাজ করে? অগ্ন্যাশয় রসের অ্যামাইলেজ। কিসে কনভার্ট করে? গ্লুকোজে কনভার্ট করে। তাহলে আমাদের শর্করার পরিপাক পুরোটাই লেখা শেষ। ঠিক আছে, মুখেও যে পরিপাক হলো সেটাও লিখলাম, ক্ষুদ্রান্তে পরিপাক হলো সেটাও লিখলাম। ঠিক আছে, এখন আমরা আমিষের পরিপাক কোথায় কোথায় হয়, পাকস্থলীতে হয় আর ক্ষুদ্রান্তে হয়, সেটা আমরা এখন বর্ণনা করব। ওকে, তাহলে লিখবো যে পাকস্থলীতে আমিষ জাতীয় খাবারের, আমি তোমাদের পাকস্থলীতে আমিষ জাতীয় খাবারের পরিপাক এই টাইপের একটা সৃজনশীল আগেও সলভ করেছি, তারপর এখানে একটু বলি। দেখো পাকস্থলীর যে HCl, পাকস্থলীতে মেইনলি আমিষ পরিপাক করে কোন এনজাইম? পেপসিন নামক এনজাইম। ঠিক আছে, পেপসিনটা পাকস্থলীতে কি রূপে থাকে? পেপসিনোজেন রূপে থাকে। পেপসিনোজেন, পেপসিনোজেন মেইনলি কি? নিষ্ক্রিয়
নিষ্ক্রিয় পেপসিনোজেন কার সহায়তায়? হাইড্রোক্লোরিক অ্যাসিডের সহায়তায় সক্রিয় পেপসিনে কনভার্ট হয়। ঠিক আছে, এখন এই সক্রিয় পেপসিন কি করবে? তোমার আমিষকে ভেঙে ফেলবে, আমিষকে ভেঙে ফেলবে। পেপসিন ভেঙে কিসে কনভার্ট করে? প্রোটিওজ ও পেপটন। এগুলা মেনলি কি? এগুলা মেনলি পলিপেপটাইড। পলিপেপটাইড আবার কি জিনিস? একটা আমিষ যখন একজনের সাথে যুক্ত হয়, কিছু বন্ধন দিয়ে যুক্ত হয়, সেই বন্ধনের নাম হচ্ছে পলিপেপটাইড। মানে আমিষ থেকে এই জিনিসটা আরেকটু ক্ষুদ্র। ঠিক আছে, পলিপেপটাইড। ওকে, আচ্ছা, তাহলে আমার পাকস্থলীতে এটুকু পরিপাকের এই অংশই হয় আমিষের। এখন সব ক্ষুদ্রান্তে আমিষের তাহলে কোন পরিপাক হইল? ক্ষুদ্রান্তে আমিষ পরিপাক। তাহলে ওই যে পলিপেপটাইড, সেটাই মেনলি কি হবে ক্ষুদ্রান্তে এসে? কোনটা সহায়তায়? ট্রিপসিন। কিসে কনভার্ট হবে? অ্যামিনো অ্যাসিড প্লাস সরল। এই সরল পেপটাইড আবার ট্রিপসিনের সহায়তায় ভেঙে গিয়ে কিসে কনভার্ট হবে? অ্যামাইনো অ্যাসিডে কনভার্ট হবে। ঠিক আছে, তুমি এখানে অব্দি দেখাইলেই শেষ। জাস্ট তোমরা, আমি এখানে যে কয়টা বিক্রিয়া লিখছি, তুমি চাইলে প্রত্যেকটা বিক্রিয়ার পর আবার বর্ণনা করতে পারো। যে আমরা বাংলায় লিখলাম যে লালায় অবস্থিত টায়ালিন এনজাইম জটিল শর্করাকে ভেঙে মল্টোজে, আগে বিক্রিয়া দেখাবা, তারপর এই কথাটা আবার বাংলায় লিখবা যে জটিল শর্করা লালায় অবস্থিত টায়ালিন এনজাইমের সহায়তায় ভেঙে গিয়ে মল্টোজে কনভার্ট হয় বা মল্টোজে পরিণত হয়। এই মল্টেজ এনজাইমের সহায়তায় গ্লুকোজে পরিণত হয়। ঠিক আছে, সেম ভাবে ক্ষুদ্রান্তে এসে বলবা যে ক্ষুদ্রান্তে শর্করা বা স্বেচ্ছা জাতীয় খাবার অ্যামাইলেস এনজাইমের সহায়তায় গ্লুকোজে পরিণত হয়। তারপর পাকস্থলীতে বলবা যে নিষ্ক্রিয় পেপসিনোজেন এইচসিএল এর সহায়তায় সক্রিয় পেপসিনে কনভার্ট হয়। তারপর বলবা যে এই যে তোমার যে সক্রিয় পেপসিনটা হলো, এটা আমিষকে ভেঙে কিসে কনভার্ট করে? প্রোটিওজ এবং পেপটন, যেটা মেইনলি একটা কি পলিপেপটাইড। তারপর এই পলিপেপটাইডটা তোমার ক্ষুদ্রান্তে গিয়ে ট্রিপসিনের সহায়তায় ভেঙে গিয়ে অ্যামাইনো অ্যাসিড এবং সরল পেপটাইডে পরিণত হয়। ঠিক আছে, তুমি যে বিক্রিয়াগুলো লেখার পরে আবার বাংলা লেখো, তাহলে তোমার এমনিতে 1.5 পৃষ্ঠা পার হয়ে যাবে। ঠিক আছে, ওকে, তাহলে তোমরা যেহেতু তোমাদের বই এটা খুব ভালো করে নাই, তোমরা আশা করি এটা তুলে নিয়ে খুব সুন্দর করে এভাবে ভাগ ভাগ করে লিখবা। ওকে, আমরা মোটামুটি অনেক টাইপের সলভ করে ফেলছি, এটাই আমাদের লাস্ট সৃজনশীল। ঠিক আছে, আমরা মনে হয় 6টার মতো বা 7টার মতো সলভ করছি। আমরা পুরো অধ্যায়টাকে কভার করার চেষ্টা করছি। তাহলে আমরা লাস্ট প্রশ্নটা দেখি এখানে কি রাখছি। দেখো, এটা একটা সিলেট বোর্ড 2023-এর প্রশ্ন। একটা এ লেখা আছে, এতে কিছু সমস্যার কথা বলা আছে। পেট ফাঁপা, পেটের উপরের দিকে ব্যথা, বুক জ্বালা, বমি বমি ভাব। ঠিক আছে, বিতে বলা আছে পেটে অস্বস্তিকর অবস্থা, পেট ব্যথা ও নানা রকম আনুষঙ্গিক অসুবিধা। এখন আমরা একটু প্রশ্নগুলো পড়ে দেখি। গ নাম্বার কি বলছে? উদ্দীপকে উল্লিখিত এর সমস্যাগুলো কিভাবে প্রতিকার করা যায়? এই পেট ফাঁপা, পেটের উপরের দিক ব্যথা, এগুলো মেইনলি বদ হজমের কারণে হয়। ঠিক আছে, তাহলে এ মেইনলি আমরা কি বর্ণনা করব? বদ হজম বা অজীর্ণতা। ঠিক আছে, তাহলে আমরা এখানে এতে যেটা বর্ণনা করব, যে বর্ণনা তো করতে পারো নাই, বলছে যেটা প্রতিকার করতে বলছে, তার মানে কি আমাকে বদ হজম বা অজীর্ণতা প্রতিকার করতে কি কি করা লাগবে সেটা নিচে ব্যাখ্যা করতে হবে গ নম্বরে। ঘ নম্বর দেখো, একই টাইপের সমস্যায় বলছে যে পেটে অস্বস্তিকর অবস্থা, পেট ব্যথা, এই মোটামুটি কাছাকাছি সমস্যায়। কিন্তু এখন প্রশ্নটা কি বলছে? বিশেষজ্ঞদের মতে উদ্দীপকের বি এর সমস্যাগুলো কোনো বিশেষ রোগের কারণ নয়। ঠিক আছে, রোগের কারণ নয়। এটা তোমরা যদি বই ভালো করে পড়ো তাহলে তোমরা এটা পারার কথা। এটা যেহেতু আমরা কিন্তু এই বির যে উদ্দীপক, এই লক্ষণটা দেখে হুট করে বলতে পারবো না যেটা কি রোগ, কিন্তু আমরা ঘ নাম্বার প্রশ্ন দেখে খুব ভালো করেই বলতে পারি যেটা কি রোগ। দেখো কারণ কি, এখানে বলছে যেটা রোগের কারণ নয়, এটা মেনলি কোষ্ঠকাঠিন্যের কথা বলছে। কেন বলতেছি কোষ্ঠকাঠিন্য? এটা মেইনলি তোমার যে হচ্ছে কোষ্ঠকাঠিন্য, যখন তোমরা বইয়ে পড়বা তখন দেখবা যে কোষ্ঠকাঠিন্য তোমার কোনো একটা রোগ না। ঠিক আছে, এটা মেইনলি অন্য রোগের লক্ষণ। বুঝছো, এই জন্য এই কথা বলছে যে এটা হচ্ছে বিশেষ কোনো রোগের কারণ নয়। তাহলে আমরা যেটা বললাম যে বি নাম্বার এখানে দেখে আসলে বলা সম্ভব না যেটা কি রোগ, কিন্তু ঘ নাম্বার প্রশ্ন যখন দেখছি এই একটা বাক্য দেখেই বলা যাচ্ছে যে ব্যাপারটা আসলে তাহলে যেহেতু রোগ না, কিছু লক্ষণের কথা বলছি তো যেটা রোগের কারণ না। তাহলে কোষ্ঠকাঠিন্য বললামই তো, তোমাদের বইয়ের প্রথম লাইনেই লেখা আছে যে কোষ্ঠকাঠিন্য কোনো নির্দিষ্ট রোগ না, এটা মেনলি অন্য কোনো রোগের কারণে একটা লক্ষণ মাত্র। ঠিক আছে, তাহলে আমাদের ঘ নাম্বারে
কোষ্ঠকাঠিন্য বর্ণনা করতে হবে, বুঝছো? আর গ নম্বরে বদহজমের প্রতিকার বর্ণনা করতে হবে। তো দেখো আমরা একটু লিখি। উদ্দীপকের এ এর সমস্যা হলো বদহজম বা অজীর্ণতা। নিচে অজীর্ণতা বা বদহজম, অজীর্ণতা বা বদহজম প্রতিকার এর উপায় সমূহ ব্যাখ্যা করা হলো। তাহলে আমরা একটু লিখি যে বদহজম যেহেতু হচ্ছে, তার মানে কি, প্রথমে বই অনুযায়ী বলতেছি আমি তোমাদের, হ্যাঁ। অতিরিক্ত খাবার গ্রহণ করা যাবে না, অতিরিক্ত খাবার গ্রহণ করা যাবে না। তারপর কি, খাবার ধীরে ধীরে চিবিয়ে খেতে হবে। যদি তুমি খাবার ধীরে ধীরে চিবিয়ে চিবিয়ে খাও বা সময় নিয়ে খাবার খাও, সেক্ষেত্রে খাবারটা খুব ভালো হজম হয়, সেক্ষেত্রে বদহজম হওয়ার সম্ভাবনা থাকে না, ঠিক আছে? আচ্ছা, তারপর আসো যে অতিরিক্ত তেল বা চর্বি জাতীয় খাবার পরিত্যাগ করতে হবে। ধূমপান করা যাবে না। মোটামুটি এগুলো। আর একটা কি, প্রয়োজনীয় চিকিৎসকের প্রয়োজনে চিকিৎসকের পরামর্শে ওষুধ গ্রহণ করতে হবে। এটুকু লিখলাম। এটুকু লেখার পর তোমাদের আমি একটা বিষয় বুঝাই, সেটুকু পরে লিখবো। বিষয়টা কেমন, তোমার যদি বদহজম হয় তাহলেও তোমার পেটের যে জায়গায় ব্যথা হবে, তোমার যদি পেপটিক আলসার হয় তাহলেও যে জায়গায় ব্যথা হবে, আবার যদি তোমার হার্ট অ্যাটাক হয় তাহলেও একই জায়গায় ব্যথা হবে, ঠিক আছে? মেইনলি এই জায়গায় ব্যথা হয়, আমি যেখানে দেখাচ্ছি তোমার এই জায়গাটাতে বদহজমের ক্ষেত্রেও এই জায়গায় ব্যথা হয়, তোমার পাকস্থলীতে যদি আলসার হয় সেক্ষেত্রেও এই জায়গায় ব্যথা হয়, যদি হার্ট অ্যাটাক হয় তাহলে ব্যথাটা এই জায়গায় হয়, ঠিক আছে? এখন যে ব্যাপার, ধরো তুমি কিন্তু জানো না যে তোমার এই ব্যথাটা হার্ট অ্যাটাকের কারণে নাকি বদহজমের কারণে নাকি পাকস্থলীর আলসারের কারণে। মোটামুটি যদি বলো যে বদহজম বা এবং এই দুইটা রোগ, রোগ মানেই খারাপ, কিন্তু এই দুইটা রোগ তুলনামূলক কম খারাপ, হার্ট অ্যাটাক তুলনামূলক বেশি খারাপ, ঠিক আছে? হার্ট অ্যাটাক তোমরা ভালো করে জানো যে জীবনে খুবই কমই শুনবা যে একজনের হচ্ছে বদহজম বা পাকস্থলীর আলসারের কারণে মরে গেছে। মরে যায় না এমন না, খুব কম মরে, ঠিক আছে? কিন্তু দেখবা যে অনেক শুনবা হার্ট অ্যাটাক হয়ে মানুষ মারা গেছে, ঠিক আছে? তাহলে তোমাকে অবশ্যই তোমার এই ব্যথাটা হার্ট অ্যাটাকের কারণে হয়েছে নাকি বদহজম বা পাকস্থলীর আলসারের কারণে হয়েছে সেটা তোমাকে খুঁজে বের করতে হবে। যদি বদহজমের কারণে হয় তাহলে খুব বেশি সিরিয়াস বিষয় না, তুমি এই যেগুলো উপরে লিখছি এই কারণগুলো যদি তুমি বা এই নিয়মগুলো মেনে চলো তাহলে তোমার বদহজম ভালো হয়ে যাবে। পাকস্থলীর আলসারের কারণে যদি হয়, মোটামুটি তুমি যদি কিছুদিন পরেও চিকিৎসা নাও সমস্যা নেই, কিন্তু হার্ট অ্যাটাক হলে তোমাকে ওই দিন ওই সময়ে চিকিৎসা নিতে হবে, ঠিক আছে? তাহলে এখন কাদের ক্ষেত্রে হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেশি থাকে? যাদের বয়স 40-এর উপরে, ঠিক আছে? তাহলে যাদের বয়স 40-এর উপরে, তাদের যদি বদহজমের কারণেও পাকস্থলীতে যে ব্যথা হয়, তাদেরকে ওই ব্যথাটাকে অগুরুত্বহীন ভাবা যাবে না, খুব তাড়াতাড়ি ডাক্তারের শরণাপন্ন হতে হবে, ঠিক আছে? জাস্ট এই কথাগুলো আমি আবার এখানে লিখবো। আশা করি তোমাদের ব্যাপারটা বুঝাইতে পারছি। তাহলে লাস্টে আমরা লিখবো যে আমাদের মনে রাখতে হবে
রাখতে হবে বদহজম, পাকস্থলীর আলসার বা হার্ট অ্যাটাকে একই ধরনের পেট ব্যথা হয়। তাই আমি বললাম কাদের হার্ট অ্যাটাক বেশি হয়, 40 ঊর্ধ্ব, এখানে সে কথা লিখব। তাই যাদের বয়স 40-এর বেশি তাদের ক্ষেত্রে এ ধরনের ব্যথা হলে দেরি না করে তাড়াতাড়ি চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। ঠিক আছে, তাড়াতাড়ি চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। এইটুকু লিখে তোমরা ঘ নাম্বার শেষ করে দিবা। এখন সে ঘ নাম্বারের দিকে। ঘ নাম্বারে কি বলছে যে, বললামই তো যে এটা তোমাদের কোষ্ঠকাঠিন্য, মেইনলি তোমাদের কোষ্ঠকাঠিন্য বর্ণনা করতে হবে। তাহলে তোমরা লিখবে যে বিশেষজ্ঞদের মতে উদ্দীপকে বি এর সমস্যাগুলো কোনো বিশেষ রোগের কারণ নয়। তাহলে আমরা বলবো যে উদ্দীপকে বি তে কোষ্ঠকাঠিন্য বর্ণনা করা হয়েছে। ঠিক আছে, উদ্দীপকে বি তে কোষ্ঠকাঠিন্য বর্ণনা করা হয়েছে। তারপর এখন সৃজনশীল অনুযায়ী লিখো যে বিশেষজ্ঞদের মতে কোষ্ঠকাঠিন্য বিশেষ কোনো রোগের কারণ নয়। বাক্যটির যথার্থতা বিশ্লেষণ করা হলো। বিশেষজ্ঞদের মতে কোষ্ঠকাঠিন্য বিশেষ কোনো রোগের কারণ নয়। নিচে উক্তিটির যথার্থতা বিশ্লেষণ করা হলো। তো তোমাদের ওই বইয়ের যে প্রথম লাইন, ওটা দিয়েই তোমাদের লেখা শুরু করতে হবে। যে কি বলবা, যে তোমার কোষ্ঠকাঠিন্য কোনো রোগ নয়, এটা কেবলমাত্র একটা লক্ষণ বা উপসর্গ। কোষ্ঠকাঠিন্য কোনো রোগ নয়, এটি কেবলমাত্র একটি লক্ষণ বা উপসর্গ। ঠিক আছে, তাহলে এখানে তোমার প্রথমে এই লাইনটা বলে নিছো যে কোষ্ঠকাঠিন্য কোনো রোগ না, এটা মেইনলি অন্য কোনো রোগ হইলে কোষ্ঠকাঠিন্য লক্ষণ আকারে প্রকাশ পায়। ঠিক আছে, বিভিন্ন রোগে তোমার কোষ্ঠকাঠিন্য হতে পারে। এখন আমরা তাহলে কোষ্ঠকাঠিন্য নিয়ে মোটামুটি এখানে বর্ণনা করবো। তাহলে কোষ্ঠকাঠিন্য কি সেটা আগে বলি। যদি কারো দীর্ঘদিন যাবৎ শক্ত বা 2 দিনের অধিক মলত্যাগ না হয়, তাকে কোষ্ঠকাঠিন্য কি তুমি একটা বাক্যে বলে নিছো। এখন কোষ্ঠকাঠিন্যের কারণগুলো তোমাকে বলতে হবে। ঠিক আছে, কারণগুলো কি আমি একটু তোমাদের এই কারণগুলো বলার আগে আমি তোমাদের একটু বুঝাই নিব, তারপর কারণগুলো বলবো। দেখো আমাদের বৃহদন্ত্র আছে, ঠিক আছে, আমি পুরো অংশ না দেখাই, জাস্ট মলাশয় থেকে দেখাই। তাহলে এখানে মেইনলি মলাশয়, পায়ু। তাহলে মলাশয়ে কি হয়, মল তৈরি হয়, যে খাবারের যে অপাচ্য অংশগুলো এখানে আসে, এখানে থাকে, থাকার পরে
এগুলাই মেইনলি মল, এগুলাই পরে মল রূপে বের হয়ে যায়। এখন এই খাবারের অপাচ্য অংশ বৃহদন্ত্রে আসার পরে, ধরো এই খাবারের যে অপাচ্য অংশটা মানে মল যে জিনিসটা তৈরি হয় সেটা এখানে আসার পরে যদি এখান থেকে বেশি বেশি পানি তোমার শরীর শোষণ করে নেয়, পানি বেশি শোষণ করে নেয়, পানি বেশি শোষণ করে, তাহলে কি হবে, মলটা শক্ত হয়ে যাবে। তাহলে এই কারণে কোষ্ঠকাঠিন্য হতে পারে। ঠিক আছে, তাহলে প্রথমে একটা কারণ কি বলছে, যে পানি বেশি শোষণ করে নেওয়ার জন্য পায়খানা শক্ত হচ্ছে, যেটাকে আমরা কোষ্ঠকাঠিন্য বলতেছি। আরেকটা কারণ কি হতে পারে, এই যে খাদ্যের অপাচ্য অংশগুলা মলাশয়ে দীর্ঘ সময় ধরে যদি থাকে, ঠিক আছে, ধরো একজন মলত্যাগের অভ্যাস তার একটু লেট লেট ব্যাপারটা এমন, ঠিক আছে, যে নিয়মিত মলত্যাগ করে না, কোনো নির্দিষ্ট রুটিন নাই, তার মানে কি সেক্ষেত্রে তার খাবারের অপাচ্য অংশ এই জায়গায় বেশি সময় থাকবে। যদি বেশি সময় থাকে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রেও একই কাজই হবে, যখন বেশি সময় থাকবে বেশি সময় পাবে, বেশি পানি শোষণ হবে। বুঝছো? তাহলে একটা কারণ কি বলছি, যে যদি এই বৃহদন্তে বা মলাশয়ে আসার পরে বেশি পরিমাণ পানি শোষণ করে নেয়, ঠিক আছে, শরীর, তাহলে মলটা শক্ত হবে, কোষ্ঠকাঠিন্য বলবো। আবার কি বলছে, যে খাদ্যের অপাচ্য অংশ যদি মলাশয়ে দীর্ঘ সময় ধরে থাকে, সেটাও একটা তোমার কি কোষ্ঠকাঠিন্যের কারণ হইতে পারে। ঠিক আছে, আচ্ছা, আর কি হইতে পারে, যে ধরো এই যে যে বললাম যে দীর্ঘ সময় এখানে অপাচ্য থাকছে, এটা কিসের কারণে, যে বললাম যে মলত্যাগের অভ্যাসটা তার রুটিন মাফিক না, চেপে চেপে রাখছে, সেক্ষেত্রে তোমার হচ্ছে বেশি সময় থাকবে, তো কোষ্ঠকাঠিন্য হবে। ঠিক আছে, এটা একটা কারণ বলছি। আবার কি হইতে পারে, যে যখন তুমি রেগুলার এক্সারসাইজ করবা বা চলাফেরা বেশি করবা, তখন তোমার শরীরের এই যে এই পেশিগুলো, এখানে তো পেশি থাকে, বুঝছো, এই যে যে তোমার যে বৃহদন্ত্র আছে, এখানে এরকম গোল গোল পেশি থাকে, এই পেশিগুলো কি করে, সংকোচন প্রসারণ হয়, এবং সংকোচন প্রসারণ হয়, এই সংকোচন হয়ে মলটাকে চাপ দিয়ে নিচের দিকে নিয়ে যায়। যখন তুমি রেগুলার এক্সারসাইজ করো বা ব্যায়াম করো, এই পেশিগুলো খুব সুন্দর সংকোচন প্রসারণ হয়, ঠিক আছে, ফলে মলটা সুন্দর করে বের হয়ে চলে যায়। যখন তুমি বেশি পরিশ্রম করতেছো না, খাবার খাওয়ার পর শুয়ে শুয়ে থাকতেছো সবসময়, তুমি একটা পরিশ্রমী মানুষ না, বা এক্সারসাইজ না করে অ্যাটলিস্ট বাইরে হাঁটাহাঁটিও করতেছো না, তাহলে সেক্ষেত্রে কি হবে, তোমার এই পেশিগুলো কম সংকোচন প্রসারণ হবে, ফলে মলগুলো এখানে এসে জমা হয়ে থাকবে, আলটিমেট পানিগুলো শরীর শোষণ করে নেবে, কোষ্ঠকাঠিন্য হবে। ঠিক আছে, তাহলে অনেকগুলো কারণ বলছি আমি। একটা কথা প্রথমে বলছি কি, পানি বেশি শোষণ করে নেওয়া। দুই কি বলছি, যে মলটাকে চেপে রাখা। ঠিক আছে, তিন কি বলছি, যে অপাচ্য অংশ মলাশয়ে দীর্ঘ সময় অবস্থান করা। ঠিক আছে, আবার কি বললাম, যে যদি কেউ নিয়মিত ব্যায়াম না করে, ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে তোমার কোষ্ঠকাঠিন্যের কারণ। তাহলে আমরা এই কারণগুলো একটু বুঝছি, এখন লিখি। মলাশয়ে অতিরিক্ত পানি দেহে মলাশয় থেকে, এখানে এভাবে না লিখে লিখে মলাশয় থেকে, হ্যাঁ, থেকে অতিরিক্ত পানি দেহে পরিশোষণ, চেপে রাখা, অতিরিক্ত সময় খাবারের অপাচ্য অংশ মলাশয়ে অবস্থান করা, অথবা নিয়মিত ব্যায়াম না লিখে পরিশ্রম লিখি, নিয়মিত পরিশ্রম না করার কারণে কোষ্ঠকাঠিন্য হতে পারে। তাহলে দেখো, আমরা কোষ্ঠকাঠিন্য কি সেটা বলছি, আমরা এর কারণগুলো বলছি, ঠিক আছে। তারপর এখন দেখো যে আমরা হচ্ছে কোষ্ঠকাঠিন্যের কারণে কি কি সমস্যা হতে পারে সেটা একটু বলবো, যে কোষ্ঠকাঠিন্যের কারণে কি কি সমস্যা হতে পারে। কোষ্ঠকাঠিন্যের কারণে হার্নিয়া সহ পরিপাক নালীর
টিউমার এছাড়াও বিভিন্ন সমস্যা হতে পারে। এখন ব্যাপারটা কেমন, আমি তোমাদের এখানে দুটো রোগের কথা বলছি, যে পরিপাক নালীর টিউমার, টিউমার তোমরা বোঝোই, ধরো পরিপাক নালীতে টিউমার হয়ে গেছে, একটা গোল কোনো কিছু, ধরো এটা পরিপাক নালী, এখানে একটা এরকম গোল টিউমার হয়েছে, ঠিক আছে। হার্নিয়া ব্যাপারটা তোমরা হয়তো বোঝো না, হার্নিয়া ব্যাপারটা কি জিনিস। তো হার্নিয়া ব্যাপারটা যদি বুঝাই, হয়তো তোমরা যেটুকু বলি এটুকু শুনে রাখো, খুব বেশি হয়তো তোমাদের তরফ থেকে বোঝানো সম্ভব না, ব্যাপারটা একটু দেখাইলে বেশি ভালো বুঝতে। এটা আসলে মোটামুটি যদি বলো যে একটা গোপনীয় রোগী বলতে পারো, ঠিক আছে। মেইনলি কি হয়, যখন কারো কোষ্ঠকাঠিন্য হয়, তার এই যে পেটের যে অংশটা, আমাদের নাড়িভুঁড়িটা কই থাকে, পেটে থাকে, ঠিক আছে। নাড়িভুঁড়িটা সবসময় পেটে থাকে, এটাই নর্মাল রুলস বা সবার ক্ষেত্রেই। যার কোষ্ঠকাঠিন্য হয় তাকে চাপ দিয়ে মলত্যাগ করতে হয়, ঠিক আছে। যখন সে চাপ দিয়ে মলত্যাগ করে, তার পেটের ভিতরে চাপটা বেড়ে যায়, ফলে পেটের নাড়িভুঁড়িটা কি হয়, নিচের দিকে নেমে যায়। ধরো পেটের নাড়িভুঁড়ি কোনো কারণে শুক্রথলি চলে গেছে, এটাকে আমরা হার্নিয়া বলবো, ঠিক আছে। মানে তোমার শরীরের একটা জায়গার অঙ্গ আরেক জায়গায় চলে গেছে, এই ব্যাপারটাকে আমরা হার্নিয়া বলতেছি। কেন হয় বললামই তো, যে যাদের কোষ্ঠকাঠিন্য হয় তারা দীর্ঘদিন চাপ দিয়ে মলত্যাগ করে, যার ফলে পাকস্থলীর এই ভিতরে প্রেশারটা বেড়ে যায়, ফলে পাকস্থলীর নাড়িভুঁড়িটা নিচের দিকে শুক্রথলি অবধি বা অন্ডকোষটা বোঝো, যে অন্ডকোষ বা শুক্রথলি যেটা থাকে এই অবধি নেমে যায়, ঠিক আছে। এই ব্যাপারটাকে দেখো তাহলে, নাড়িভুঁড়ি ছিল পাকস্থলীর অংশ, বা তোমার উদরে থাকে নাড়িভুঁড়ি, সেটা যদি শুক্রথলিতে যায়, এটা তো স্বাভাবিক বিষয় না। তাহলে একটা অঙ্গ এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়াকেই বলা হয় হার্নিয়া, ঠিক আছে। আচ্ছা, সামনে তোমরা হয়তো এটা ইন ফিউচার আরো ভালো করে শিখবা, বা কখনো তোমাদের একটা ছবির মাধ্যমে যখন অধ্যায় পড়াবো, ছবির মাধ্যমে দেখাই দেবো এটা হার্নিয়াটা কেমন। তাহলে আমরা এখানে কোষ্ঠকাঠিন্য কি বলছি, কি কি হচ্ছে কারণে হয় এটা বলছি, কোষ্ঠকাঠিন্যের কারণে কি কি রোগ হইতে পারে সেটা বলছি। এখন একটু এটার ভালো হওয়ার উপায় লিখতে পারি। কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে কি কি করতে পারি, উপরে যা বলছে তার বিপরীত দিকে বলবো। বেশি বেশি যেহেতু পানি শোষণ হচ্ছে, তাহলে বেশি বেশি পানি পান করতে হবে। পানি পান করার থেকে যেটা বেশি ইম্পর্টেন্ট, আঁশযুক্ত খাবার খাইতে হবে, ঠিক আছে। আঁশযুক্ত খাবার গ্রহণ করতে হবে, নিয়মিত মলত্যাগের অভ্যাস তৈরি করতে হবে। মোটামুটি এইটুকু, এই অল্প কিছু যদি তুমি একটু বেশি বেশি পানি পান করো, আঁশযুক্ত খাবার খাও, নিয়মিত মলত্যাগের অভ্যাস তৈরি করো, আহ, পরিশ্রম না করলে তো কোষ্ঠকাঠিন্য হয়, তাহলে কি একটু এক্সারসাইজ করতে হবে, নিয়মিত ব্যায়াম করতে হবে, ঠিক আছে। তোমরা যদি এইটুকু লেখো, তাহলে তোমাদের এখানে আমরা কোষ্ঠকাঠিন্য বলছি, কোষ্ঠকাঠিন্য কাকে বলে বলছি, কিভাবে হয় সেটা বলছি, এটার কারণে কি হতে পারে, প্রতিরোধ, কোষ্ঠকাঠিন্য সম্পর্কে সবকিছু বোঝায়। প্রথম লাইনে তো একবারে বলেই দিচ্ছি যে এটা আসলে কোনো নির্দিষ্ট কোনো রোগ না, এটা অন্য রোগের কারণে হয়, ঠিক আছে। আমরা প্রথমে এখানে বলছিলাম যে এটা নির্দিষ্ট কোনো রোগ না, এটা অন্য কোনো রোগের কারণে হয়, ঠিক আছে। অন্য যে কোনো